চট্টোপাধ্যায়কে কেন জেলে যেতে হয়েছে? ষড়যন্ত্র কার ষড়যন্ত্র? দলেরই একাংশের, এবং আইপ্যাক মিলে করেছে। এটা পরিকল্পিতভাবে আমাকে জেলে পাঠানো হয়েছে। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি। আর যে তোমার মহাসচিব, তাকে গ্রেপ্তার করা হলো, তুমি তার জন্য কিছু করলে না। তাকে দোষী সাব্যস্ত করে তুমি বাঁচবার চেষ্টা করছো। সময় আসলে বোঝা যাবে যে অর্থটা কার। টিভি 9 বাংলায় স্বাগত। ঠোঁটকাটা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। শুনলেন, প্রত্যেকের নিশানায় অভিষেক এবং মমতা। না, কেউ তো বিজেপি নয়, বিজেপির নিশানায় নয়, মমতার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদেরই নিশানায় অভিষেক এবং মমতা। এখন আর শুধু অভিষেক নয়, অভিষেক এবং মমতা একসঙ্গেই দুজনকে কিন্তু নিশানা করা হচ্ছে। গতকাল তীর ছুঁড়েছিলেন মদন মিত্র, অনুব্রত মণ্ডল, আর আজ টিভি 9 বাংলার ক্যামেরায় ঝাঁঝালো আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় 3 বছর 3 মাস জেল খেটেছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রাক্তন মহাসচিব আজ বললেন জেলে পড়ার পিছনে ষড়যন্ত্র ছিল। কার ষড়যন্ত্র? গতকাল অনুব্রত মণ্ডল যার দিকে আঙুল তুলেছিলেন, আজ পার্থর নিশানায় তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ধাপ এগিয়ে পার্থ যা বলছেন তার নির্যাস ঠিক এরকম। ষড়যন্ত্রে সামিল ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বুঝলেন, শুধুমাত্র অভিষেক নয়, অভিষেকের সঙ্গে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাও জড়িয়ে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে কেন জেলে যেতে হয়েছিল? ষড়যন্ত্র কার ষড়যন্ত্র? দলেরই একাংশের, এবং আইপ্যাক মিলে করেছে। এটা পরিকল্পিতভাবে আমাকে জেলে পাঠানো হয়েছে। অভিষেকের পেছনে নিশ্চয়ই একটা হাত, নিশ্চয়ই একটা হাত। যদি বলেন যে কেন সেদিনকে বলিনি, সেদিনও বলেছি। আপনি মনে করে দেখুন যে আমি ষড়যন্ত্রের শিকার। আমি বেরিয়ে এসে বলেছিলাম পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার, পার্থদা অভিষেকের শিকার, পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার, পার্থদা অভিষেকের শিকার। আমি যখন জেলে আমার প্রায় যেতে হলো, আমি এখনো মনে করি ওটা ষড়যন্ত্র হয়েছে। এখন দলের লোকরাই ষড়যন্ত্র করেছে। তার থেকে আইপ্যাক বাদ যায় না, অভিষেক বাদ যায় না। আবারও বলছি, না, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই থামেননি পার্থ চট্টোপাধ্যায়। শুনলেন তো, নিয়োগ দুর্নীতিতে জেল খাটা প্রাক্তন শিক্ষামন্ত্রী বলছেন মহাসচিবকে দোষী সাব্যস্ত করে বাঁচার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি চুরি হয়ে থাকলে তার দায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীরও। তা কিন্তু ঠাড়ে ঠোড়ে আজ বুঝিয়ে দিয়েছেন পার্থ। শিক্ষায় যদি দুর্নীতি হয়, তাহলে তার বাইরে কি মন্ত্রিসভা চলে যায় নাকি? চাকরি যদি কোথাও চুরি হয়ে থাকে, তা তো প্রশাসন ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের। তাহলে তা করলো না কেন? 26,000 লোকের চাকরিটা অযথা কেটে গেল? 21শে জুলাই আমি মঞ্চে সঞ্চালনার কাজ করলাম, আর 22শে জুলাই সকালবেলায় আমার ইডি বাড়িতে চলে আসলো। রাজ্য সরকার কিছুই জানে না। ইসিআইআর জুন মাসে তৈরি হয়েছিল, এই রাজ্যে তার ডায়েরি হয়েছিল, কিছুই জানে না। বলি দেওয়ার চেষ্টা যদি কেউ করে, তার প্রতিবাদ হবেই। আর যে তোমার মহাসচিব, তাকে গ্রেপ্তার করা হলো, তুমি তার জন্য কিছু করলে না। তাকে দোষী সাব্যস্ত করে তুমি বাঁচবার চেষ্টা করছো। সময় আসলে বোঝা যাবে যে অর্থটা কার। টাকাটা কার? সেটা নিশ্চয়ই আসবে প্রশ্ন। শুনলেন, অর্থটা কার? সেই প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি পার্থ চট্টোপাধ্যায় দিলেন না। জল্পনার মই বরং আকাশে তুলে দিয়েও চুপ করে গেলেন। বলছেন বিচারাধীন বিষয়, তা না হয় বিচারাধীন, আমরা বুঝলাম। পার্থ চট্টোপাধ্যায় যে অভিযোগ ভাসিয়ে দিতে চাইছেন, ওই অর্থের কথাই বলছি। সেই অভিযোগ কি
ইডি বা সিবিআই এর সামনে করে এসেছেন? মানে যে অভিযোগ বা যে জল্পনা আমাদের সামনে তিনি ভাসিয়ে দিলেন যে ওই অর্থটা কার, সেটা সময় আসলেই বোঝা যাবে। তিনি তো জানেন ওই অর্থটা কার, সেটা কি তিনি ইডি বা সিবিআই এর সামনে বলে এসেছেন পরিষ্কার করে? না হলে এইসব তো পুরোটাই বাতুলতা হবে নাকি? তবে একটা বিষয় বেশ কমন জানেন, এই অনুব্রত মণ্ডল, মদন মিত্র, পার্থ চট্টোপাধ্যায় তিনজনই কিন্তু বলছেন তৃণমূলে জেলে পোড়া হয়েছে এবং এই জেলে পোড়া একটা সময় মডেল হয়ে দাঁড়িয়েছিল এই তৃণমূল কংগ্রেসে। শুধু অনুব্রত বা পার্থ নন, অনেকেই নাকি এই জেলে পোড়া মডেলের শিকার হয়েছিলেন। নিশানায় কে? নিশানায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলের মধ্যেই অনেক সহকর্মীরা আছে যারা এককালে তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করেছে, তাদেরকে গাঁজা কেস দিয়ে, এ কেস দিয়ে, ও কেস দিয়ে ধরিয়ে রেখে দিয়েছি। সাংঘাতিক ক্রিমিনাল মাইন্ডেড কে? অভিষেক। আমাদের চাকর বাকরের মতো কাজ করতে হচ্ছিল। অভিযোগ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক ব্যক্তিকে জেলে যেতে হয়েছে। অনেক অনেক লিস্ট দিয়ে দিত। এরা কারা? ওর কথা যারা শুনতো না, ওর কাছে যারা মাল পৌঁছতো না, ওর কাছে মাল টাকা, ও যা টাকার যাদের ওদের কোটা বাঁধা ছিল। আমি জেলটা কেন খাটলাম? আরে উজ্জ্বল, তুমি বলো না জেলটা কেন খাটলাম? যে আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40 টাকা। অভিষেক 40 টাকা। ভাবুন কি মারাত্মক অভিযোগ। দলের লোককেই জেলে পুরতে ষড়যন্ত্র কষেছে এতদিন। অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়কে অনুসরণ করে কি আরো কেউ মুখ খুলবেন? ষড়যন্ত্রের পিছনে নাকি অর্থ আছে, মানে অর্থই নাকি এখন যে অনর্থ তৈরি হয়েছে সেই অনর্থের মূল কারণ। আমরা বলছি না, অনুব্রতও বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ও আজ বলে দিলেন যে নিশানায় শুধু অভিষেক নন, মমতাও। সব জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়, জোর গলায় বললেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন মহাসচিব। একটা অর্থনৈতিক পাহাড় তুলেছে। কে তুলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কে তুলবে? আবার তোলার আবার কি আছে? আর অভিষেক একা তো তোলেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছাড়া সে তুলতেই পারতো না। আমি জেলটা কেন খাটলাম? আরে উজ্জ্বল, তুমি বলো না জেলটা কেন খাটলাম? যে আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40 টাকা। অভিষেক 40 টাকা। যেখানে এই অর্থের গন্ধ আছে সেখানেই তিনি উপস্থিত। কে? সেনাপতি। এখন সেনাপতিকে দোষ দিয়ে লাভ হবে কি করে? আমি যদি 160 কোটি টাকার একটা কপ্টার কিনে ফেলি, সেটা তো দল না জেনে তো কেনেনি, নিশ্চয়ই সমর্থন ছিল। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন রয়েছে, তেমনি জানেন তো আপনাদের মতো আমি ঠোঁটকাটা শর্মিষ্ঠার মনে প্রশ্ন থাকবে, এটাও স্বাভাবিক। আচ্ছা, সেনাপতির বিরুদ্ধে যখন এতটাই ক্ষোভ, দলে থাকতে, দলের মহাসচিব থাকতে কেন তখন উগড়ে দেননি পার্থবাবু? সেদিন চুপ থাকলে কি আজ এই পরিণতি হতো? শ্লেষ মিশে অধীর চৌধুরী, কংগ্রেস নেতা, তিনি কি বলছেন? নতুন বলির পাঠা পেয়েছেন তৃণমূলের বিদ্রোহীরা। এই বলির পাঠা বলতে তিনি কাকে মেন করতে চাইলেন? কন্ডিশন করা আছে, যারা ভেগে এখানে আসবে বিদ্রোহীতে, প্রথমেই অভিযোগ খাড়া করতে হবে। মমতার দলে যখন ভেগে যারা যেত অন্য দল থেকে, তাদের স্লোগান কি ছিল? উন্নয়নের জন্য এসেছে। উন্নয়নের জায়গা পাচ্ছিল না, তাই উন্নয়ন করতে গেছে। এরা তখন কি বলতো? রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখন এদের জন্য আরেকটা বলি পাঠা পাওয়া গেছে, খোকবাবু। ঠিক আছে, তাকে এরা বাঁচিয়ে রাখবে, তাকে এরা কিছু করবে না, তাকে জিয়ে রাখবে, হবে না গাল দিতে পার সুবিধা হবে। তাই এত অভিযোগ, কিন্তু খোকাবাবু যেমন আছে তেমনই আছে, তার কিন্তু কিছু হচ্ছে না, তাকে কিছু করবেও না। আচ্ছা, এতক্ষণ তো সমস্ত বক্তব্য শুনলেন, একটা ইন্টারেস্টিং ট্রেন্ড দেখেছেন? তৃণমূলের প্রবীণ নেতারা অভিষেককে কেমন তেড়ে আক্রমণ করছেন। শুধু মদন নয়, অনুব্রত নয়, ঋতব্রত শিবিরে যারা যোগ দিয়েছেন তারা বেশিরভাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে।
কিন্তু জানেন তো এই তালিকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও জুড়ে গিয়েছে, মানে যিনি এই দুঃসময়েও মমতার সঙ্গে রয়েছেন। মমতা কিন্তু অভিষেকের প্রশংসায় অন্যদিকে মগ্ন হয়ে রয়েছেন, মানে তার নিজের দলে নিজের শিবিরে থাকা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও যখন অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, বলছেন যে ক্যামাক স্ট্রিটটাই দলটাকে পুরো শেষ করে দিল, ঠিক সেই সময় দাঁড়িয়েও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্ড করে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, রীতিমতো তার প্রশংসা করে যাচ্ছেন। 4 মে তৃণমূল হেরেছে, তারপর কালীঘাটে তৃণমূলে বারবার মিটিং হয়েছে। সেই বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় সব নেতাকে উঠে দাঁড়িয়ে অভিষেককে কুর্নিশ জানাতে বলেন। আর স্বাভাবিকভাবে তখন অনেক নেতাই ক্ষুব্ধ হন, কারণ তারা তো আর শাসকের জায়গায় নেই। তার মানে তাদের মধ্যে কোথাও একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে থাকে। আজ পার্থ চট্টোপাধ্যায় যেমন বলেছেন, তৃণমূল করতে গেলে যদি অভিষেককে সেলাম মারতে হয়, সেই তৃণমূল উঠে যাবে নাকি থাকবে? অভিষেককে তৃণমূলের দায়িত্ব থেকে সরানোর পরামর্শও দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি সব বুঝেও বুঝতে পারছেন না, না বুঝতে চাইছেন না? কারণ তিনি তো এমন ক্ষোভের লাভা বেরোতে দেখেও অভিষেককে বাঘ বলে সম্বোধন করছেন। বাঘ নয়, কাঠপুতলি খোঁচা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। আমার দৃঢ় ধারণা উনি গতকাল আসলে বাগরোল বলতে চেয়েছিলেন, বাগরোলের বদলে বাঘ বলেছেন। আমরা ছোটবেলা থেকে জানি এই যে বাগরোলেরা পাখির বাসা থেকে ডিম খায়, ভামবিড়াল বনবিড়াল ডিম খায়, বাঘ কিন্তু ডিম খায় না। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। ওটা না বললে উনি বিপদে পড়বেন, কারণ বাঘকে উনি বলছেন বাঘের মতো লড়াই করছেন, মানে বাঘকে উনি জঙ্গলে পাঠাতে চাইছেন, একটা বার্তা দিচ্ছেন। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। বাঘকে যে মানে খাঁচার মধ্যে রাখাটাই কিন্তু শ্রেয়, কারণ বাঘ কখনো ইদার জঙ্গলে থাকে, তাহলে তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে, আর তা না হলে তাকে খাঁচার মধ্যে বন্ধ রাখতে হবে। তা না হলে বাঘ তো মানুষকে খেয়ে ফেলছে, মানুষের ক্ষতি করে দিচ্ছে। 15 বছর ধরে তো এই বাঘগুলো ক্ষতিই করেছে। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। উনি বলছেন তো যে এগুলো সব বাহানা, যারা ছেড়ে যাচ্ছে অভিষেক বাঘ আগে ছিল কেষ্ট বাঘ, এখন কেষ্ট থেকে ট্রান্সফার হয়ে অভিষেক হয়েছে বাঘ। আসলে কাঠপুতলি, আর কিছুই নয়, আসলে কাঠপুতলি, আর কিছুই নয়। আজ আবার জানেন তো তৃণমূলের আর একজন বিধায়ক বেসুরো হয়েছেন না, তিনি অনেকদিন ধরে ঋতব্রত শিবিরের দিকে ঝুঁকেই রয়েছেন, কিন্তু সব থেকে বিষয় গুরুত্বপূর্ণ হলো তিনি তৃণমূলে থেকেও তৃণমূলের গুপ্তধন নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূলের গুপ্তধন নাকি দেশে দেশে নয় বিদেশে ছড়িয়ে রয়েছে। ভানুয়াতু, কেমেন আইল্যান্ডসের পাশাপাশি তৃণমূলের সঙ্গে এবার বাংলাদেশের নাম জড়িয়ে গিয়েছে। কি বলছেন তিনি? তৃণমূল নেতাদের নাকি বাংলাদেশেও সম্পত্তি রয়েছে। চাঁচলের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সামনে আসার পর রাজ্য রাজনীতিতে রীতিমতো রেড়ে পড়ে গেছে। বলে রাখি, প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন অনেক আগে, তারপরই তিনি এই তৃণমূলের সঙ্গে, মানে বিশেষ করে বলতে গেলে কালীঘাট তৃণমূলের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন তৃণমূলের অনেক নেতার সম্পত্তি বাংলাদেশে রয়েছে। যখন বাংলাদেশে উত্তাল পরিস্থিতি, অশান্ত পরিস্থিতি, তখন বিন্দুমাত্র তাদের সম্পত্তিতে আঁচড় পর্যন্ত পড়েনি। কি বোঝাতে চাইলেন তিনি? কোথাও কি একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা করলেন? শুনুন তার অভিযোগ। মালদা ডিস্ট্রিক্টের একটা হুইসপার্স ইন দ্য করিডোর অফ পলিটিক্স আছে, যে এখানকার 1-2 নেতার তাদের প্রপার্টি, পার্টিকুলারলি হেলথ সেক্টরে আমরা মানে শুনছি। বাংলাদেশ কোনো ইনভেস্টর ফ্রেন্ডলি কান্ট্রি নয়, এটা সকলেই জানে। বাংলাদেশে কেন ইনভেস্ট করা হয়েছে সেটা একটা গভীর প্রশ্নচিহ্নের মুখে পড়ছে এই বাংলাদেশ কানেকশন। এইসব অভিযোগটার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। অবশ্যই স্ট্যান্ডার্ড নেই, যেগুলো রাজনীতি তো আমাদের কাছে স্ট্যান্ডার্ড নেই। ওর যেখানে চাকরি করেছে চাকরি করেছে, কিন্তু ও স্ট্যান্ডার্ড রাজনীতিতে নেই। ও আমাদের মিটিংয়ে কতবার যে বলেছে আমাকে ছবিটা তুলতে দাও, মিনিস্টার তুলতে দাও, তখনই আমার সন্দেহ হওয়া উচিত ছিল যে পরিকল্পনা অনেক আগের। বারবার বলছি তোমার মিনিস্টার আমাকে ছবি তুলতে দাও। আজকে বুঝতে পারছি যে কেন ওরা করে আমাকে চাপ দিচ্ছিল, আমি দিইনি। আজকে এই প্রসূন বাবুই বলুন বা ঋতব্রতই বাবুল বলুন,
তারা যখন মমতা ব্যানার্জির আঁচলে ধরে ধরে যখন ঘুরতেন, তখন তো এই 15 বছর এই দুর্নীতির কথাগুলো যখন আমরা চিৎকার করেছিলাম তখন তো বলেননি। এখন 15 বছর বাদে বলছেন যে কোথায় কোন কোন দ্বীপে রাখা আছে, যখন এখন আপনারা টুকরে টুকরে গ্যাং, মানে টিএমসি থেকে টিটিজি যে নতুন দল হয়েছে, টুকরে টুকরে গ্যাং, তার কথা বলছেন। দেখুন, প্রসূনবাবু কি বললেন বা ঋতব্রতবাবু কি বললেন সেটা বাংলার মানুষ বিশ্বাস করে না। বিশ্বাস করলে তাদের এই অবস্থা হতো না। আমাদের সরকার বিষয়টি দেখছেন, তদন্ত হচ্ছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিরা রয়েছে, তারা দেখবে। এগুলো আমাদের দেখার বিষয় নয়। আমার মনে হয় তদন্তের মতো হবে, কাউকে ছাড়া হবে না। কেউ সিঙ্গাপুরে পাঠিয়েছে, কেউ দুবাইয়ে পাঠিয়েছে, কেউ লন্ডনে পাঠিয়েছে, তো পাশাপাশি বাংলাদেশে যে ওখানে পাঠাবে না? কি অন্যায় করেছে? পাঠিয়ে দিয়েছে। এর নামই তো তৃণমূল। সেই জন্যই মানুষ ওদের নির্মূল করে দিয়েছে। যারা অপরাধী বাঁচার জন্য তারা এইসব দ্বীপে থাকতেই পারে। এখন ভারত সরকারকে দেখতে হবে, ডবল ইঞ্জিন যেহেতু সরকার, তো এক ইঞ্জিন যখন খবর পেলো আরেক ইঞ্জিনও খবর পেয়ে গেছে, তাদেরকে দেখতে হবে সেই সব দ্বীপে যারা আশ্রয় নিচ্ছে তাদেরকে নিয়ে আসা, এক্সট্রাডাইট করা, ফিরিয়ে নিয়ে আসা। সেটার উপরে নির্ভর করবে আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা, তাদের দক্ষতা। তারা যখন জানতেই পারছে যে সেই সব দেশে অপরাধীরা আছে, তাহলে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করবে। এটার জন্য কিন্তু আন্তর্জাতিক ব্যবস্থা আছে, আন্তর্জাতিক আইন আছে।